এত কিছু করলাম এই কারণে, কারণ আমরা যখন ডে বাই ডে আমরা যেহেতু ডেভেলপারের চাহিদা, ইউজাররা যখন আমরা যখন ডেভেলপিং করি, আমরা বলি আমাদের দেশে যারা, যেহেতু ডকুমেন্টেশনে আমরা বাঙালিরা অনেক দুর্বল, আমরা যারা যে জবই করি না কেন, সরকারি বেসরকারি যে জবই করি না কেন, আমরা হুটহাট করে সফটওয়্যার ডেভেলপ করে ফেলি কিংবা আমরা একটা কাজ করে ফেলি, বাট ওই কাজের পিছনে কোনো ডকুমেন্টেশন থাকে না। এটা আমি যেরকম ফিল করি আপনারাও ফিল করেন। সো অন্য অন্য দেশে কিংবা আমরা যখন কোনো একটা কাজ করি বিদেশি কোনো সংস্থার সাথে, বিদেশি সংস্থা দেখা যাচ্ছে যে খুব প্রপারলি তারা ডকুমেন্টেশনটা মেনটেন করে। তারা যাই কিছু করুক না কেন ডকুমেন্টেশনটা করে। তো আমরা দেখা যাচ্ছে যে ঠিক মতো ডকুমেন্টেশন করি না। এই কারণে আহ, আমাদের যেমন আমার এক ভাই ছিল, উনি ডেভেলপার, উনি বলতো একটা কথা যে আমরা যখন সফটওয়্যার ডেভেলপ করি তখন আমরা থাকি চালাক, আর যারা ডেভেলপ করতে দেয় আমাদেরকে, যাদের সফটওয়্যারটা প্রয়োজন থাকে, তখন তারা হয় বোকা। কিন্তু যখন সফটওয়্যারটা ডেলিভারি দিয়ে দিই তখন তারা হয়ে যায় চালাক, আমরা হয়ে যাই বোকা। তখন তারা বলে যে না, এই ফিল্ডে অ্যাড করতে হবে, সেই ফিল্ডে অ্যাড করতে হবে। তো তখন নানান ধরনের এরকম আহ, আসে আর কি, বিষয় আসে যে এটা অ্যাড করতে হবে, সেটা অ্যাড করতে হবে। কিন্তু অন্য অন্য দেশে যেটা হয়, একবারে পুরো জিনিসটাকে স্ক্র্যাচ করে 100% ওকে করে তারপর ডেভেলপমেন্টে হাত দেওয়া হয়। এবং তখন আর কি দেখা যাচ্ছে, আমরা যখন বিদেশি ভেন্ডরের সাথে কাজ করি, বিদেশি ভেন্ডরকে যখন আমরা একটা, ওনারা যখন বলে যে এই এতটুকু ডেভেলপ করবো, আমরা যখন ক্লিয়ারেন্স দিই তারপরে কিন্তু তারা আর কাজ করতে চায় না। কিন্তু আমরা কিন্তু যারা কাজ করি, দেখা যাচ্ছে আমাদের অফিসে প্রতিনিয়ত যে এরকম ডেজিগনেশন একটা ফিল্ড ছিল। আপনি হয়তো বা ডেভেলপমেন্টের সময় বলছিল আমাদের 5টা মাত্র পদ থাকবে, আপনি চিন্তা করছেন 5টা পদ যেহেতু আমাদের স্ট্যাটিক ভ্যালু আমরা ইউজ করব, এর মধ্যে ম্যানেজমেন্টের ডিসিশন যে 5টা না 500 পদ তৈরি হয়ে যাবে। তখন কিন্তু আপনাকে আবার সোর্স কোডে কিংবা এইরকম ফর্মে বারবার চেঞ্জ করতে হবে। এর চেয়ে আমি যখন ডেজিগনেশন আলাদা টেবিল করব, যেমন আমরা যদি এখানে দেখি, অ্যাপ্লিকেশনটা রান করি, আমরা যদি এখানে দেখি, একটু রান করে নিই। So, এখানে যখন আমরা ক্রিয়েট বাটনটা ক্লিক করলাম তখন কিন্তু আমাদের এখানে ডেজিগনেশন মাত্র 3টা দেখাচ্ছে: সিনিয়র প্রোগ্রামার, প্রোগ্রামার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। সো এই পেজটায় যে এই পেজ 5 যে লেখা আছে, পেজ 4, কিংবা আমাদের পেজ 5 যেটা আছে, পেজ 3 যেটা আছে, কিংবা আচ্ছা পেজ 5 এটা, ফর্মটা হচ্ছে পেজ 5-এ আছে। এই ফর্মের ভিতরে আমাদের যেই লিস্ট করেছিলাম আমরা নিচের দিকে, ডেজিগনেশনের জন্য যে লিস্টটা ছিল নিচের দিকে, এখানে যদি এসকিউএলটা না থাকতো, যদি আমাদের এই স্ট্যাটিক ভ্যালুস থাকতো, তখন যেটা হতো যে আবার যখন আমাদের কাজ একটা হঠাৎ করে রিকোয়ারমেন্ট বেড়েছে যে আমাদের এখানে সিনিয়র প্রোগ্রামার না, এখানে সিস্টেম অ্যানালিস্ট অ্যাড করতে হবে, তখন আমাদেরকে কি করতে হবে, ফুললি আমাদের সিস্টেমটাকে রিস্টার্ট মানে অফ করে, এই পেজ 4-এর কাজটা শেষ করে পেজ 5-এর কাজ শেষ করে, ওখানে স্ট্যাটিক যদি হয় আর কি, সেখানে শেষ করে ওখানে আর একটা ডাটা এন্ট্রি করে তারপর এটাকে সেভ করে দেন আমাকে কিন্তু আবার সফটওয়্যারকে রান করতে হবে। তো এটার করাটা কিন্তু আসলে দেখা যাচ্ছে, আমরা বলি না যে সফটওয়্যার রিস্টার্ট দিতে হবে, রান টাইম লাগবে আমাদের, এই কারণে রান টাইম লাগে। আমরা যদি এটা ফ্রন্ট এন্ডে করতাম, আমরা ফ্রন্ট এন্ডে না করে আমরা যখন এরকম ভাবে ব্যাক এন্ডে করলাম, ডাটাবেজের সাথে এটা লিঙ্ক করে দিলাম, এখন আমার প্রয়োজন হচ্ছে সিস্টেম অ্যানালিস্ট, তখন আমরা কি করব, আমাদের জাস্ট ডেটাবেজে ঢুকে অথবা আমাদের যে ডেজিগনেশন লিস্ট আছে এই লিস্টে জাস্ট আমরা একটা ক্রিয়েট করে দিব সিস্টেম অ্যানালিস্ট। সিস্টেম অ্যানালিস্ট। সো আমরা গ্রেড 5 ডেজিগনেশন সিরিয়াল আমরা 4 দিয়ে দিচ্ছি, ক্রিয়েট করে দিলাম। আমাদের এই ডেজিগনেশন ক্রিয়েট হয়েছে, সাথে সাথে কিন্তু আমার অটোমেটিক্যালি আমাদের এই জায়গায় সিস্টেম অ্যানালিস্ট অ্যাড হয়ে আছে, আমার কিন্তু ফ্রন্ট এন্ডে কোনো মডিফিকেশনের প্রয়োজন হয় নাই। যে কারণে এটা কি হয়ে গেল, ডাইনামিক হয়ে গেল। তো এই ধরনের প্রয়োজন যখন হবে তখন এই প্রয়োজন অনুযায়ী আমাদের যাতে কাজ করতে হয় সেজন্য আমি এইভাবে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম। এখন নতুন করে যদি আপনি একটা পেজ ক্রিয়েট করেন, যেহেতু আপনার এখন ফরেন কি আছে, নতুন করে যদি এখন আপনার ক্রিয়েট পেজ দিয়েই আমরা একইভাবে ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করি, এটার নাম দিই ট্রেইনি ট্রেইনি নিউ লিস্ট, ধরুন এরকম নাম দিলাম, এবং সাথে একটা ফর্মও নিয়ে নিব, আমরা ফর্মটার নাম দিলাম ট্রেইনি নিউ ফর্ম। সো টেবিলটা কোনটা ছিল, টেবিলটা ছিল এমপ্লয়ি টেবিল, সরি, ট্রেইনি টেবিল। এরপরে যা আছে তাই থাকুক, সমস্যা নাই, আমরা নেক্সট দিয়ে
আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে পেজটা তৈরি করেছি, রিপোর্টগুলো তৈরি করেছিলাম, সেম একইভাবে করছি আমরা। ক্রিয়েট পেজ দিচ্ছি, আমি পেজটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এরপর আমরা যদি রান করি, সো রান করার পরে আমাকে এই যে নতুন পেজ, এর আগে যে পেজটা ছিল ট্রেনিং লিস্ট, এটা এবং এটা দুইটা কিন্তু দুইটা আলাদা পেজ। সো আগের প্রোগ্রামে যেটা করেছিলাম, আমরা যখন এন্ট্রি করছিলাম তখন আমাদের ডেজিগনেশনটা, সরি, ডেজিগনেশন যেটা ছিল, আমাদের যে ডেজিগনেশনটা ছিল, এই ডেজিগনেশনটা কিন্তু 1 2 এরকম হয়ে যাচ্ছিল। তখন আমরা কি করেছিলাম মনে আছে কিনা গত সেশনে, আমরা এই রিপোর্টে গিয়ে একটা কাস্টমস কোয়েরি লিখেছিলাম আর কি, আলাদা একটা কোয়েরি করেছিলাম। আমরা কি করেছিলাম এখানে এসে, এই ট্রেনি আমাদের যদি আগেরটা দেখি ট্রেনি লিস্টে, আমরা কিন্তু এখানে একটা কাস্টম কোয়েরি করেছিলাম নিজেদের মতো করে, অটোমেটিক যেটা ছিল না। কেন করেছিলাম এটা? এই যে ট্রেনির এই জয়েন কোয়েরি করেছিলাম, মনে আছে গত সেশনে আমি জয়েন কোয়েরি করে আমরা করেছিলাম। কারণ কি, কারণ আমরা যখন অটোমেটিক্যালি যখন কাজটা করে ফেলেছিলাম, তারপরে যখন একটা করে বাড়াতে হয়েছিল, এই জন্য এই কাজটা করতে হয়েছে। কিন্তু নতুন করে যখন আমরা পেজটা ক্রিয়েট করলাম, আমার যেহেতু ওখানে ফরেন কি আছে, ডেটাবেস এবং এই ওরাকল অ্যাপেক্স ফ্রন্ট এন্ড অটোমেটিক্যালি সেই ডেটার উপর ভিত্তি করে সে কিন্তু আর এখানে আলাদাভাবে কোনো কোয়েরি করতে হয়নি, কাস্টম কোয়েরি করতে হয়নি, অটোমেটিক্যালি নাম বসিয়ে দিয়েছে। এবং ক্রিয়েট যখন দিব, অটোমেটিক্যালি কিন্তু আমাকে ড্রপ ডাউনে নিয়ে আসছে। আমি কিন্তু এখানে আর কোনো ধরনের ওই গাজী যে কাজটা দেখালো আর কি, এই আমরা পেজটা যদি দেখি, পেজ 7-এ গাজীর যে কাজটা করলাম আমরা এতক্ষণ, সেটা কিন্তু আর করার প্রয়োজন নেই, অটোমেটিক্যালি আমার এটা হয়ে যাবে। এই যে সিলেক্ট লিস্ট, আমি কিন্তু এটা করিনি, অটোমেটিক্যালি সিলেক্ট লিস্ট হয়ে গেছে। এবং আমরা যখন নিচের দিকে আসব, অটোমেটিক্যালি সে লিস্ট অফ ভিউজে শেয়ার্ড কম্পোনেন্ট থেকে অটো করে অটোমেটিক্যালি সে এটা পুরোটা ম্যানেজ করেছে। বিষয়টা কি ক্লিয়ার? কি করেছে, কি হয়েছে, এটা বুঝতে পারছি আমরা। স্যার আর একটু আমরা রিপিট করেন স্যার। হ্যাঁ, গত সেশনে আমরা যেটা করেছিলাম, এই ডেজিগনেশনটা যাতে আমরা আলাদাভাবে, ডেজিগনেশনটা কি ছিল, আমরা যদি এখানে যাই, গত সেশনে আমরা দেখিয়েছিলাম যে ডেজিগনেশনটা ছিল আমাদের ভ্যার ক্যারেক্টার 2। এমপ্লয়ি টেবিলের ডেজিগনেশনটা ছিল ভ্যার ক্যারেক্টার 2। সো ভ্যার ক্যারেক্টার 2 ছিল, স্যার আমরা এক মিনিট বলেছিলাম। স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, জি জি স্যার জি। রেজিগনেশন স্যার প্রথমে করলেন স্যার ভার ক্যারেক্টার টু, পরবর্তীতে নিউমেরিক নিলেন, নাম্বার না, নিলেন কেন স্যার? হ্যাঁ, ডিজিগনেশনটা ভ্যার ক্যারেক্টার 2 ছিল। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার যদি আমি লিখি, জি স্যার। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারটা যাতে ডেটাবেজে সেভ হয়। জি কিন্তু স্যার। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার যদি ডেটাতে সেভ করি, ASSISTANT, প্রোগ্রামার, মোট হচ্ছে জি আমার স্যার। 17 ক্যারেক্টার এখানে নিচ্ছে, কনজিউম করছে ডাটাবেজের মেমোরিতে। সো এর চেয়ে আমি যদি আরেকটা টেবিলে শুধুমাত্র ডেজিগনেশনটা রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাকে, স্যার আমার প্রশ্ন হ্যাঁ, ওইটা না স্যার, আমার প্রশ্ন হচ্ছে স্যার ইয়ে ডেজিগনেশন এটা স্যার, এটা হচ্ছে নিউ ইয়ে হবে না স্যার, সংখ্যা ইয়ে হবে না মানে নাম্বার, নাম, নাম্বার হবে। নাম্বার না স্যার, এটা হচ্ছে যেমন হচ্ছে আপনার ভার্কার মানে ইয়ে তো হওয়ার কথা হ্যাঁ না, এটা হচ্ছে বন্ধ হবে না, যেমন এ এ নাই এরকম, এখানে তো স্যার কোনো 1 2 3 4 বা এরকম কোনো ইয়ে নাই তো স্যার, নিউমেরিক। হ্যাঁ, নিউমেরিকই তো আমার। কেন, এটা আমি ফরেন কি হিসেবে ডিক্লেয়ার করেছি। সো ফরেন কিটা কি হবে, আমার ডেজিগনেশন টেবিলের যেই প্রাইমারি কি আছে, সেই প্রাইমারি কি রেফারেন্স ইউজ করবে। সো সেই প্রাইমারি কিটা কি, আইডি, আইডি ছিল, এই প্রাইমারি কি ছিল নিশ্চয় হচ্ছে আইডিটা আইডি। হচ্ছে আপনার নিউমেরিক, ঠিক আছে হ্যাঁ, স্যার। যেহেতু আইডি নিউমেরিক, সুতরাং জি এই আইডির অনুযায়ী আমি যখন ফরেন কিটা ডিক্লেয়ার করব, আমার অবশ্যই ডেজিগনেশনটা নিউমেরিক হইতে হবে, নাম্বার হইতে হবে। স্যার, ঠিক এখানে আছে। আমি একটু কনফিউজ ছিলাম হ্যাঁ, স্যার। এখন আপনি যেটা বললাম আর কি, আর একটা আমরা জানতে যখন, চাই স্যার, জি জি জি, তাহলে এমপ্লয়ি টেবিলে যে ডেজিগনেশন, ওটা কি ভার্কার ভার্কার থাকবে? না না না, ভার্কার থাকবে না। এমপ্লয় টেবিলটা তো আমি ইউজ করছি না, এটা আমি প্রথম দিন তৈরি করেছিলাম। আমরা এখন গত সেশন থেকে কাজ করতেছি ট্রেডিং টেবিল থেকে। ট্রেনিং টেবিলে যে এটা আছে ডেজিগনেশন, এটা তো ডেজিগনেশনটা, হ্যাঁ, নাম্বার। এটা নাম্বার হবে, জি। আর স্যার আমরা, না আমরা যে ফরেন কি ব্যবহার করছিলাম, এটা হচ্ছে আমার এখানে এমপ্লয়ি টেবিল আর একটা হচ্ছে ডেজিগনেশন টেবিল। ডেজিগনেশন, হ্যাঁ। এখন এমপ্লয়ি টেবিলে যে ডেজিগনেশন আছে, ওটাকে আমি দিলাম ভার্কার, কিন্তু ভার্কার যদি ডেজিগনেশনে ওটা, ওটা যদি ভার্কার দেন কোনো সমস্যা নাই, তো সেই ক্ষেত্রে আপনাকে ডেজিগনেশন টেবিলের প্রাইমারি কিটাও ভার ক্যারেক্টার করতে হবে।
স্যার আমি যখন নাকি ই করলাম কি বলে ওই যে ফরেন কি করলাম আইডির সাথে হ্যাঁ রেফারেন্স হ্যাঁ, হিসেবে, জি তখন জি। তো আমার ডেজিগনেশন টেবিলের এই যে এইটা ডেজিগ নেমটা আমাকে ই করতে হইলো কি বলে ডেজিগ নেমের নাম্বার সাথে করতে কোনো হইলো। সম্পর্ক নাই। আপনি কিন্তু ডেজিগ নেম নাম্বার করেন নাই, নাম্বার করেছেন এমপ্লয়ি এ- টেবিলের ডেজিগনেশনটাকে আপনি নাম্বার করেছেন। কারণ আমরা এই ডেজিগনেশনটাকে ফরেন কি তৈরি করছি, ফরেন কি তৈরি হ্যাঁ করছি। বুঝতে পারছি স্যার, হ্যাঁ আপনি ঠিক কিন্তু আছে। এই প্রবলেমটা পড়ছিলেন, তখন আমি কিন্তু আপনাকে মেসেজ দিয়েছিলাম, মনে আছে কিনা? আপনি হ্যাঁ কিন্তু স্যার পর সলভ সলভ হয়েছে, করতে হ্যাঁ। পেরেছেন। জি জি। সো এই আর আরেকটা হচ্ছে যে আনিসুর রহমান ওনার আরেকটা আরেকটা বিষয় আমি যেটা বললাম, আমরা যখন এখানে এন্ট্রি করতে যাচ্ছি, আমরা যদি ওই ফরেন কি প্রাইমারি কি যদি না রাখতাম, সেক্ষেত্রে কিন্তু আমার হঠাৎ করে সিস্টেম অ্যানালিস্টের পরে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট আসছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার কি করতে হতো, ফ্রন্ট এন্ড থেকে ওটা চেঞ্জ করতে হতো যদি আমরা এখানে ভ্যার ক্যারেক্টার রাখতাম। ফরেন কি এই কনসেপ্টে যদি না আসতাম, অথবা আমরা যদি ফরেন কি কনসেপ্টে না আসতাম, তাহলে কিন্তু আমাকে সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট যখন হতো, তখন আমার সার্ভারটাকে অফ করে এখানে নতুন করে আইটেম অ্যাড করতে হতো। কিন্তু আমরা যখন ফরেন কি ইউজ করলাম, অটোমেটিক্যালি এটা কিন্তু লিঙ্ক হয়ে গেছে, ম্যাপিং হয়ে গেছে এই ট্রেনিং টেবিল এবং ডেজিনেশন। বুঝতে পেরেছেন? আনিসুর রহমান, বুঝতে পেরেছেন? জি স্যার, কোনো হ্যাঁ, অসুবিধা এখন নেই। গতদিন আমরা যেটা করেছিলাম, এই যে ডেজিনেশনটা অ্যাড করলাম, মডিফাই করলাম, আজকে কিন্তু নতুন করে যখন পেজ ক্রিয়েট করতে যাচ্ছি, আমার কিন্তু কিছুই করতে হচ্ছে না, ওই অটোমেটিক্যালি। নতুন পেজ ক্রিয়েটটাই একটু আবার একটু রিপিট করেন স্যার, আচ্ছা, এটা স্যার। সো নতুন পেজ আমরা আমার এখন তাহলে টেবিলটা কি আছে? টেবিলটা আছে ট্রেনিং টেবিলে, আমরা যেভাবে করেছিলাম সেইভাবে আইডি, নেম, ডেজিনেশন, অফিস, এক্সপার্টাইজ, স্ট্যাটাস এভাবে আছে, এবং আর একটা ডেজিনেশন টেবিল আছে। তো নতুন পেজ ক্রিয়েটটা তো আমরা অলরেডি জানি কি করব, জাস্ট এখান থেকে ক্রিয়েট পেজ দিব। ক্রিয়েট পেজ দিয়ে আমরা কি করব, ইন্টারেক্টিভ রিপোর্ট তৈরি করব। সো ইন্টারেক্টিভ রিপোর্টের নাম দিব ট্রেইনি রিপোর্ট, আর ইনক্লুড ফর্ম দিয়ে দিব এন্ট্রি ফর্ম, আমরা নাম দিলাম এন্ট্রি ফর্ম। ঠিক সো আছে। দেওয়ার পর এটা মডেল ডায়লগ দেই, সমস্যা নেই। এরপর আমরা কি করব, কোন টেবিল টেবিল ইউজ করবো এখানে, আমাদের ট্রেইনি টেবিলটা। সো ট্রেনিং টেবিলটা ইউজ করলাম, ইউজ করার পরে আমরা নেক্সট বাটনটা ক্লিক করব। তাই কি হলো, একটা রিপোর্ট তৈরি হলো আর একটা ফর্ম তৈরি হলো। এরপরে আমরা ক্রিয়েট পেজ দিয়ে দিব, অটোমেটিক্যালি আমাদের দুইটা পেজ ক্রিয়েট হবে, একটা কি ফর্ম পেজ আর একটা হচ্ছে রিপোর্ট পেজ। সো এখন যদি আমরা এই পেজটাকে রান করি, তাহলে আমাদের এখন দেখেন এই যে ট্রেনি রিপোর্ট নামের আমাদের একটা নতুন পেজ ক্রিয়েট হয়েছে, এবং সেখানে আমরা যখন ক্রিয়েট করতে যাচ্ছি, আমাদের কিন্তু এই ডেজিগনেশন অটোমেটিক্যালি লিংক হয়ে আছে, ম্যাপিং হয়ে আছে, আমাদের নতুন করে এখানে কিন্তু আর কোনো কাজ করতে হচ্ছে না। এর আগে যেটা এই করলেন। ফর্মটার কি আমাদের প্রয়োজন আছে এটার সাথে? কোনটার? না, এই যে এটা আমি আমরা যে দেখালাম আর দুইটা কি, অলরেডি তো আমরা যে করেছি। ডেজিগনেশন লিস্ট, যে ট্রেনিং লিস্ট আমরা অলরেডি কাজ করছি। আজকে দেখালাম হচ্ছে যে আমরা যখন মানে আমাদের ডেটাবেজের অটোমেটিক টেবিলটা যদি অটোমেটিক কিভাবে সঠিকভাবে, হয়ে যায় ওটা? হ্যাঁ, জি জি জি, আমাদের ডেটাবেজের টেবিলটা যদি পরিপূর্ণভাবে প্রথমেই ডিজাইন করে নেই, ডিজাইন করে দেন আমরা তাহলে যদি আমাদের পেজ ক্রিয়েটের ফ্রন্ট সময় এর পেজ ক্রিয়েট করা শুরু করি, তাহলে কিন্তু আমাদের আর এই মডিফিকেশন গুলো করতে হয় না, অটোমেটিক্যালি আমাদের ক্রিয়েট হয়ে যাচ্ছে এবং ম্যাপিং হয়ে যাচ্ছে, আমাদের বুঝতে নতুন পারছি। করে কোনো এটা just তৈরি একটা হতে। উদাহরণ। জি জি জি। সো এখন এখানে যদি আমরা যাই এই লিস্ট পেজে, এখানে যদি আমরা ক্লিক করি, আমাদের কিন্তু সরাসরি দেখা যাচ্ছে যে টেবিল ভিউ, ডেটাবেজের টেবিল ভিউ দেখাচ্ছে। আমরা এখানে চাইলে এসকিউএল কোয়েরি ক্লিক করতে পারি। এসকিউএল কোয়েরি ক্লিক করে আমরা যদি এটাকে সেভ দেই, সো তখন আমরা একটু রান করি, রান করে দেখি। এখন আমাদের দেখেন, আমাদের যেহেতু একটা ফিল্ড এডিট হয়েছে, সুতরাং এখন আমাদের ডেজিগনেশনটা দেখাচ্ছে 1 2 1 2 এরকম ভাবে। এটা মানে বুঝতে পেরেছেন, যখন আমরা কাস্টম কোয়েরি করছি, তখন কিন্তু আমাদেরকে ফরেন কি হিসেবে সেই ডিক্লেয়ার করতে হবে, আমরা যেটা আগের ক্লাসে করেছিলাম। এখানে জয়েন করতে হবে, জয়েন কোয়েরিজ এর মাধ্যমে। আর যদি আমরা টেবিল ভিউ দেই, সরাসরি টেবিলটাকে চিনিয়ে দেই, আমাদের অটোমেটিক্যালি ফরেন কিটা কাজ করবে। এটা ইন্টেলিজেন্ট একটা সিস্টেম, তো এটা লো কোডের এই সিস্টেমটা হচ্ছে ইন্টেলিজেন্ট একটা সিস্টেম, অটোমেটিক্যালি এটা কাজ করবে।
সো আমরা যখন কোনো ফিল্ডকে মডিফাই করব তখন অনেক সময় কলামগুলো হাইড হয়ে যায় আর কি। ও সরি, এটা মনে হয় এমপ্লয়ি টেবিল না, এটা হচ্ছে ট্রেনিং টেবিল। সো এই কলাম যদি না দেখা যায় কোনো প্রবলেম নাই, এই যে এখানে অ্যাকশনে ক্লিক করলে কলামস আছে, এই কলামসে ক্লিক করলে দেখবো যে অনেক কলাম ডো নট ডিসপ্লেতে থাকে। এটা আমরা রাইটে দিয়ে দিব আর কি। সো এখন দেখেন আমাদের সব লিঙ্ক কিন্তু নষ্ট হয়ে গেছে, খেয়াল করছি আমরা, আমাদের কিন্তু আর ওই কোয়েরিটা কাজ করছে না। সো তখন আমাদেরকে এই জয়েন কোয়েরিটা করতে হবে। কি করতে হবে? আমরা যে অলরেডি গত সেশনে করেছিলাম এবং আপনাদের চ্যাট বক্সেও আমি দিয়ে দিয়েছিলাম, মনে আছে? ট্রেনি জি লিস্ট আমরা জয়েন কোয়েরি করেছিলাম। সো এই জয়েন কোয়েরিটা আর কি। আমরা এটা জাস্ট এই ট্রেনি রিপোর্টে এসে এখানে যে আমাদের সোর্স আছে এই সোর্সে গিয়ে আমরা টেবিল স্ল্যাশ ভিউ আছে, এখানে আমরা এসকিউএল কোয়েরি দিয়ে দিব। কোয়েরি দিয়ে আমরা এই চিহ্নটা ক্লিক করব, ক্লিক করে আমাদের কন্ট্রোল ভি দিয়ে দিব, দিয়ে আমরা এটা একটু ভ্যালিডেট করব যে ভ্যালিডেট হচ্ছে কিনা। ওকে, ভ্যালিডেট হয়েছে, তার মানে ঠিক আছে। এখন আমরা ওকে বাটনটা ক্লিক করব, ক্লিক করে সেভ করব। সো আমরা এখন দেখতে পাবো যে আমাদের ডেজিগনেশনটা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে দেখাচ্ছে। সো অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে দেখাচ্ছে। সো আজকে এখন দেখবো যে স্ট্যাটাসটা আমরা বলেছিলাম ওয়াই হলে কমপ্লিট আর এন হলে হচ্ছে পেন্ডিং। সো এই স্ট্যাটাসটা ওয়াই হলে কি হবে? পেন্ডিং, এবং ওয়াই হলে কমপ্লিট, এন হলে পেন্ডিং। তো আপনারা কি এটা দেখে বুঝতে পারছেন যে কোনটা পেন্ডিং কোনটা কমপ্লিট? আপনাকে যদি আমি বলি সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন। সো এখানে যদি কমপ্লিট এবং পেন্ডিং লেখাটা দেখা যেত তাহলে আমাদের জন্য সুবিধা হতো। সো এই জিনিসটা করার জন্য আমাদেরকে জাস্ট একটা কোয়েরি করতে হবে। কোয়েরি, আমরা পেজে আসি 4। সো আমরা, সো এখানে আমরা স্ট্যাটাস, এখানে আমরা একটা কোয়েরি চালাবো। সেই কোয়েরিটা কি? কেস, সুইচ কেস নাম শুনছি না আমরা? সুইচ কেস জি নাম শুনছি আমি। কমান্ডটা লিখে রেখেছি, আপনাদেরকে কপি করে পেস্ট করে দিব। আমরা জাস্ট কেস নামের যেই এসকিউএল এর যে কোয়েরিটা আছে সেটা ইউজ করব আমরা। জাস্ট আমরা, তো এটা হচ্ছে কেস। কেস লেখার পরে কোন ফিল্ডটাকে আমরা কেস কন্ডিশন ইউজ করতে চাচ্ছি। সো আমরা আমাদের ডেটাবেজের ফিল্ডের নাম হচ্ছে ট্রেনি ডট স্ট্যাটাস। যখন ওয়াই পাবে তখন হবে কমপ্লিট, আর যখন এন পাবে তখন হবে পেন্ডিং। আর ইন্ড অ্যাজ, এটার নাম দিয়ে দিব আমরা স্ট্যাটাস, স্ট্যাটাস। সো আমার এটা হয়েছে কিনা আমরা এটা চেক করব জাস্ট এই এখানে ভ্যালিডেট ক্লিক করে। সো আমাদের এখানে বলছে যে মিসিং এক্সপ্রেশন। আচ্ছা, এটা আসতেছে, আমি এটা দেখার আগে তো এটা আমরা একটু পরে আসতেছি। তার আগে হচ্ছে যে আমাদের বাকি কাজগুলো আগে শেষ করি আজকের ক্লাসের। তো আজকের ক্লাসের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে এখানে একটা ইমেজ অ্যাড করব এবং হচ্ছে ডাইনামিক অ্যাকশন আমরা দেখব। সো ইমেজ অ্যাড করার জন্য আমাদের তো একটা ইমেজ এখানে যেহেতু ক্রিয়েট করেছি আমরা, আমাদের এখানে একটা ইমেজ নিতে হবে, রাইট? সো ইমেজ নিয়ে আমরা রাখবো কোথায়? তাহলে আমাদেরকে একটা ইমেজের জন্য ডেটাবেজেও আমার একটা ইমেজ ফিল্ড লাগবে, তাই না? কি বলেন?
ইমেজ জি ফিল্ড লাগবে না? সো আমাদের জি ইমেজ ফিল্ড স্যার লাগানোর জন্য লাগবে। আমি একটু চেঞ্জ করে নিই আমার থিমটা আর কি। এই থিমটা আমার কাছে ভালো লাগছে না, অনেক বড় বড় লেখা। আমরা তাহলে থিম চেঞ্জ করব কোথা থেকে, মনে আছে? শেয়ার্ড কম্পোনেন্টস, কম্পোনেন্টস থেকে ইউজার অ্যাট্রিবিউটস, ইউজার অ্যাট্রিবিউটস এর একটু নিচের দিকে যদি যাই আমরা, এখানে থিম স্টাইল আছে, আমরা দেখেছিলাম। থিম স্টাইলে গিয়ে আমরা যদি ভিটা দেই তাহলে বাই ডিফল্ট যে নীলটা আছে সেই নীলটা আমরা একটা স্লেট দিলাম, আমার মতো করে নিয়ে নিলাম। এখন অ্যাপ্লাই চেঞ্জেস দিলাম। সো এখন যদি রান করি, সরি এটা না, আমাদের হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম। ট্রেনিং প্রোগ্রাম শেয়ার যাব, শেয়ার যে ইউজার অ্যাট্রিবিউটস, ইউজার অ্যাট্রিবিউটসে যেয়ে আমরা এখানে স্লেট দিলাম, একটা চেঞ্জ করে নিলাম আমাদের থিমটা যাতে ছোট ছোট দেখা যায়। সো আমরা একটু চেঞ্জ করে নিলাম। সো ট্রেনিং রিপোর্ট, ট্রেনিং নতুন লিস্ট তৈরি করেছি, যাই হোক না কেন আমরা এই ট্রেনিং লিস্ট নিয়ে কাজ করি। সো আমরা যখন ক্রিয়েট করব, আমরা চাচ্ছি যে এই ক্রিয়েটের এখানে প্রথমেই আমরা একটা ছবি নিয়ে নিব। সো ছবি নেওয়ার জন্য আমাদেরকে ডাটাবেজে কিছু কাজ করতে হবে। সো আমরা ট্রেনিং লিস্টে আমরা একটা কলাম অ্যাড করব। সো অ্যাড কলাম দিয়ে এই কলামের নাম দিব হচ্ছে ঠিক স্যার। ট্রেইনি, যেই রকম নাম দিতে পারি, ট্রেনি ফটো, ট্রেইনি অথবা ইমেজ, অথবা ট্রেইনি আন্ডারস্কোর আইএমজি, এরকম একটা নাম দিলাম। সো এটা টাইপটা হবে ব্লব ফাইল, বিএলওবি, ব্লব ফাইল। যত ধরনের ইমেজ আমরা ইউজ করব ব্লব ফাইল ইউজ করব, আর যদি ডকুমেন্ট পিডিএফ টিডিএফ যদি আমরা সেভ রাখতে চাই, ডাউন আপলোড করতে চাই, সেটা আমরা ক্লব ফাইল হিসেবে রাখবো আর কি। সো আমরা আজকে ইমেজ নিয়ে যেহেতু কাজ করব, আমরা ব্লব ফাইল দিব, দিয়ে অ্যাপ্লাই বাটনটায় ক্লিক করব। তাহলে কি হলো, আমাদের একটা নতুন ট্রেনি আন্ডারস্কোর ইমেজ নামের একটা ব্লব ফাইল আমরা ডেটাবেজে অ্যাড করলাম। সো যেহেতু ডেটাবেজে অ্যাড করেছি, এখন আমরা আমাদের যে ফর্মটা আছে, অ্যাড ফর্ম যেটা, ট্রেনি ফর্ম যেটা, এখানে আমরা এখন এই আইটেমটা অ্যাড করে নিব। সো আইটেম অ্যাড করার জন্য এই ফর্মে যাব, ফর্মে যাওয়ার পরে রিজন বডি আছে, এখানে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পাবো ক্রিয়েট পেজ আইটেম। সো ক্রিয়েট পেজ আইটেম দিলে একটা নতুন ধরনের এরকম আইটেম আসবে। আমরা চাইলে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরের দিকে যদি নিয়ে আসি তাহলে প্রথমেই এটা দেখাবে। আবার এখানে যদি আমরা চাই নামের পরে দেখাতে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নামের নিচে আমরা রাখতে পারবো, তাহলে নামের নিচে এটা দেখাবে। সো আমরা চাই যে এটা নামের উপরে দেখাক, এবং এটার নাম আমরা একটা দিই আইএমজি। এরপরে এটা টাইপটা দিব আমরা ক্লিক করে। এটা টাইপটা হবে বিভিন্ন ধরনের, আমরা টাইপ দিতে পারি। আমরা দিব ইমেজ আপলোড, টাইপটা কি দিব, ইমেজ আপলোড। ডান পাশ থেকে আমরা এটা ইমেজ আপলোড টাইপ দিব। সো এরপরে লেভেলটা আমরা চেঞ্জ করে দিতে পারি ট্রেইনি ফটো, ট্রেইনি ফটো। লেভেল বলতে ওই যেটা দেখাবে আর কি, ওই ফিল্ডের নামটা। তারপরে একটু নিচের দিকে যদি আমরা আসি, আসার পরে এখানে ডিসপ্লে অ্যাজ অনেক ধরনের আছে, ইনলাইন ফাইল ব্রাউজার, আমরা ডিফল্ট যেভাবে আছে সেভাবেই রাখি। এরপর হচ্ছে আমরা স্টোরেজ পাবো, এখানে এসে আমরা এটা ক্লিক করব, ক্লিক করে ব্লব কলাম স্পেসিফাইড ইন দা সোর্স অ্যাট্রিবিউট, এই অপশনটা আমরা সিলেক্ট করে দিব, যেহেতু আমরা এটা ব্লব ফাইল হিসেবে ডেটাবেজে ডিক্লেয়ার করেছি। সো এটা যখন আমরা সিলেক্ট করব, তখন আমাদেরকে মিম টাইপ এবং ফাইল নেম এই দুইটা অ্যাড করতে বলবে। সো সাধারণত আমরা যখন ফাইল জেনারেট, ইমেজ ব্লব ফাইল তৈরি করি, সাথে মিম টাইপ এবং ফাইল নাম্বার নেমটা আমরা দিয়ে দিই। এই কারণেই আমরা যখন ডেটাবেজে সরাসরি অনেক সময় ফাইল সেভ করি, অনেক সময় আমরা ডেটাবেজের বাইরে ফোল্ডারেও সেভ করি। সো ফোল্ডারে সেভ করলে আমরা শুধুমাত্র ফোল্ডারের যেই ইমেজ পাথটা আছে সেই পাথটা আমরা ডেটাবেজে সেভ করে রাখি। সো আমরা যেহেতু শুধুমাত্র ব্লব ফাইল একটা তৈরি করেছি, আপাতত ওই দুইটা স্কিপ করব। আর ক্রপিং ওটা আমরা পরে আরেকটা আরেকটা যখন ইমেজ দেখবো, যখন আমাদের পরবর্তীতে ফাইনালি যখন এইচআর সফটওয়্যারটা তৈরি করব, তখন ওই বিষয়গুলো আমরা দেখবো। আপাতত শুধুমাত্র কিভাবে ছবিটা আপলোড করতে হবে এবং দেখতে হবে সেটা দেখবো। এরপরে ক্রপিং নামের একটা অপশন আছে, অটোমেটিক্যালি এই অ্যালাউ ক্রপিং যদি আমরা দিই, অ্যালাউ ক্রপিং দেওয়ার পরে আমরা 1:1 এরকম দিতে পারি, অথবা কিভাবে আমরা রাখতে চাচ্ছি, কত
কাস্টম দিয়ে আমরা কাস্টমের অ্যাসপেক্ট রেশিওটা বলে দিতে পারি। আমরা ধরি অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1/1 স্কোয়ার একটা সাইজ হবে। সো এটা দিয়ে আমরা এখন সেভ বাটনটা ক্লিক করে দিব। তাহলে কি হলো, আমাদের একটা ইমেজ ফিল্ড অ্যাড হলো। সো আমরা এখন যদি ট্রেনি লিস্টটা রিফ্রেশ করি, রিফ্রেশ করে আমরা যদি ক্রিয়েট বাটনটা ক্লিক করি, আমাদের এখানে একটা এরর আসছে। এই এররটা আসছে কেন? ওই আমাদের ব্লব কলাম সোর্স হিসাবে আমরা ডিক্লেয়ার করেছি, বাট আমাদের ওই মিম টাইপটাকে ডিক্লেয়ার করা হয়নি, এজন্য এটা এরর দিচ্ছে আর কি। সো আগের ভার্সনে এই এররটা ছিল না মিম টাইপে। সো আমরা এখন ডেটাবেজে গিয়ে ওই দুইটা মিম ফিল্ডও আমাদের অ্যাড মিম করে নিতে মিমটা হবে। কি স্যার? জি জি, মিম টাইপ মানে মিম। মিম আন্ডারস্কোর টাইপ, এটা হচ্ছে ডেটাবেজের ওই ছবিটার টাইপটা কি, এটা আসলে ডেটাবেজে আলাদাভাবে এখানে সেভ করে রাখতে হয়, জেপিজি নাকি জেপিইজি, আর একটা হচ্ছে ফাইল ফাইল টাইপ, দুইটা ভার্সন সেভ করে রাখতে হয়। সো আমরা এটার var ক্যারেক্টার 2 দিব, দিয়ে এটা সাধারণত লেন্থ দিতে হয় 255, মানে var ক্যারেক্টার পুরোটাই নেয় আর কি। আমরা এটা দিলাম, দিয়ে অ্যাপ্লাই করলাম। সো আরেকটা হচ্ছে আমাদের ফাইল টাইপ, সরি ট্রেনিং। সো আরেকটা হচ্ছে আহ, এখানে গিয়ে আরেকটা হচ্ছে ফাইল নেম। ফাইল নেম মানে হচ্ছে যে আমি যে ফাইলটার নামটা দিয়েছি, যেমন আমি হোয়াটসঅ্যাপ থেকে একটা যখন নাম একটা ডাউনলোড করছি, তখন বিশাল বড় একটা ফাইল হয়ে যায় আর কি। সো সেই নামটা এখানে রাখার জন্য আমরা ফাইল নেমটাও দিব আর কি। সো var ক্যারেক্টার 2, লেন্থ আমরা 255 দিয়ে আমরা এবার অ্যাপ্লাই করে দিলাম। সো সেভ করলাম, সেভ করার পরে এখন আমাদের ফরম্যাট পেজে মানে চলে যাই। ফরম্যাট গুলো বোঝাচ্ছে। জি জি জি, বুঝিনি। হ্যাঁ, ফরম্যাট, একটা হচ্ছে ফরম্যাট, মিম টাইপটা হচ্ছে ফরম্যাট, আর একটা হচ্ছে ফাইল নেম, দুইটা আমরা অ্যাড করে দিলাম। স্যার ওই যে ইমেজটা তো আগে তো একটা কলাম অ্যাড করেছিলাম ইমেজ, ওটা তো আছে। হ্যাঁ, ইমেজ তো আছে, ইমেজ হচ্ছে ব্লব ফাইল, ওটার মধ্যে ইমেজটা থাকবে আর কি। ব্লব ফাইলে যদি দেখি আমরা, ইমেজটা কিন্তু আমরা এই ইমেজের জন্য তিনটা ফাইল তৈরি করেছি। একটা হচ্ছে ব্লব, যে ব্লবে সরাসরি র ফাইলটা থাকবে ইমেজের, আর ইমেজের এক্সটেনশন যেটা, সেটা হচ্ছে মিম টাইপ, কোন টাইপের এই ইমেজটা সেটা রাখবে একটা ফিল্ডে, এবং ফাইল নেমে হচ্ছে ওই ইমেজের একটা নাম থাকে না, ওই নামটা রাখবে। আর সফটওয়্যার তার নিজের মতো করে একটা নাম দিয়ে রাখবে আর কি। সো এই তিনটা আমরা স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এই তিনটা আমরা ফিল্ড নিব, ট্রেনি ইমেজ, মিম টাইপ এবং হচ্ছে ফাইল নেম। সো এরপরে আমরা যখন এই ফিল্ডে আসবো ট্রেনি ফর্ম, তখন যখন আমাদের দেখেন স্টোরেজের ভিতরে আমাদের বলে দিতে হবে এই মিম টাইপ কলামটা। সো আমাদের মিম টাইপ কলাম হচ্ছে কি, মিম আন্ডারস্কোর যে যে নামটা দিয়েছে আর কি, মিম আন্ডারস্কোর টাইপ। সো এটা দিতে হবে, TYPE টাইপ। এবং ফাইল নেম কলামের নাম কি দিয়েছিলাম, ফাইল আন্ডারস্কোর নেম। এখন আমরা একটা সেভ করে রাখি। সেভ করার আগে আমাদের এখানে নিচের দিকে যদি আমরা নামি, সেই ক্ষেত্রে দেখতে পারবো সোর্স। সো এই সোর্সটা কি? সোর্সটা হচ্ছে যে আমি যে ফোল্ডারটা তৈরি করলাম কিংবা ফাইলটা তৈরি করলাম, অথবা আমি যদি এখানে বাই ডিফল্ট রাখিও, অটোমেটিক্যালি সে মিম টাইপ ফাইল নেম নিয়ে নিবে, কোনো প্রবলেম নেই। বাট আমাকে সোর্সটাকে অবশ্যই ডিক্লেয়ার করে দিতে হবে। সোর্স মানে হচ্ছে আমি যে ইমেজ ফাইলটা তৈরি করলাম, সে কোথায় গিয়ে এই ডাটাটা সেভ করবে। সেভ করবে এই ট্রেনি ফর্ম, এখানে এসে কোন কলামে সেভ করবে, সেভ করবে হচ্ছে এই ট্রেনি ইমেজ নামের এই কলামটায় সে সেভ করবে, এবং ডাটা টাইপটা হবে ব্লব, অটোমেটিক্যালি সে নিবে। এই বিষয়টা বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার, বুঝা গেছে। সোর্সটা আমরা সিলেক্ট করে দিলাম, এবার আমরা সেভ করি। সেভ করার পরে এখন আমরা এই রান করি, ট্রেনি লিস্ট ক্রিয়েট করি। আমাদের কিন্তু প্রথমবার একটা এরর দিচ্ছিল, এখন কিন্তু সেই এররটা নেই। সো আমরা এখন ট্রেনি ফটো ক্লিক করে আমরা একটা ফটো সিলেক্ট করে দিই, আমাদের হোয়াটসঅ্যাপে যে ফটোটা আছে, আচ্ছা ধরি এটাই। সো আমরা এটা যেহেতু ওখানে ক্রপ এনাবল করে দিয়েছি, সুতরাং সে কিন্তু এটা ক্রপ করে নিয়েছে, এতটুকু সাইজ সে ক্রপ করে
আমরা অ্যাপ্লাই বাটনটা ক্লিক করব। ক্লিক করলে দেখা যাচ্ছে সে ছবিটা নিয়ে নিয়েছে। এরপরে আমরা নাম দিতে পারি, অথবা আমাদের যে ডেটাটা আছে মাসুদ রানা, এই 4টা ডেটা আনিসুর রহমান, এখানেও আমরা চাইলে এডিট করতে পারি। সব ইনফরমেশন আছে, আমরা একটা ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো এখানে so, এটা আমরা একটু ক্রপ করে নিলাম। এটা চাইলে আমরা বড় করতে পারি, ছোট করতে পারি, ক্রপিং আর কি। এটা অটোমেটিক বিল্ট ইন একটা ফ্যাসিলিটি। সো আমরা এটা ক্রপ করে অ্যাপ্লাই দিয়ে দিলাম। তাহলে কি হলো, এই মাসুদ আনিসুর রহমানের জায়গায় অ্যাপ্লাই চেঞ্জেস দিলে এই আনিসুর রহমানের ব্যাকএন্ডে ইমেজ একটা সেভ হয়ে আছে। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ। সো মিম টাইপ এবং ফাইল নেম এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। ওরাকল অ্যাপেক্সে বলা হয়েছে পরবর্তী ভার্সন থেকে 21-এর পর থেকে যে এই দুইটা ব্লব ফাইলের সাথে রাখতে। কিন্তু আমরা আপাতত সেভ করছি না এখানে কোনো ডেটা। আমরা যখন মেইনলি এইচআর সফটওয়্যারটা করব তখন এখানে ডেটাটা সেভ করব। আপাতত শুধুমাত্র আমরা ব্লবে সেভ করে রাখছি, মানে এই ট্রেনি ইমেজে ডেটাটা সেভ করছি। সো এখন আসার পরে এখন আমাদের এই যে ট্রেনি যে লিস্টটা আছে, এই লিস্টে গিয়ে কিছু এখানে আমরা ইমেজটা দেখতে চাই। সো এখানে এসে আমাদের ইমেজটা দেখার জন্য আমাদের একটু কোয়েরি করতে হবে, একটু চেঞ্জ করতে হবে। আমরা যে কাস্টম কোয়েরিটা করেছিলাম সেই কাস্টম কোয়েরিতে এখন নতুন করে যেহেতু যেহেতু একটা নতুন অ্যাড করলাম ইমেজ, সুতরাং এখানে সেই ফিল্ডটা লিখে দিতে হবে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি। সো আমাদের সেই ফিল্ডটার নাম কি দিয়েছিলাম? ফিল্ডটার নাম দিয়েছিলাম ট্রেনি আন্ডারস্কোর ইমেজ। ফিল্ডটার নাম দিয়েছিলাম ট্রেনি আন্ডারস্কোর ইমেজ। আমি একটু কপি করে নিচ্ছি। ভাই ওই যে ও সরি, কপি হয়নি। আচ্ছা, ট্রেনি আন্ডারস্কোর আইএমজি। সো এটা দিয়ে ভ্যালিডেট করলাম, আমাদের ঠিক আছে নাম, ওকে। আমরা এখন যদি ওকে দেই আমাদের এটা রান হবে না, আমাদের ইমেজটা দেখা যাবে না। সো আমরা যদি একটু দেখি, সো এখান থেকে আমাদের যেহেতু এটা নতুন করে কোয়েরি করলাম আমাদের ডান পাশে চলে আসছে। আমরা এটা একদম টপে দিয়ে দিই অ্যাপ্লাই। সো আমাদেরকে আনসাপোর্টেড ডেটা টাইপ দেখাচ্ছে, বিকজ আমাদের এই যে টাইপটা আমরা করলাম ব্লব ফাইল সরাসরি আমাদের রিপোর্ট দেখতে পারে না। একে মানে এইচটিএমএল ফরম্যাটে দিতে হবে, অথবা তাকে লেন্থ ডিক্লেয়ার করে দিতে হবে। সো লেন্থ ডিক্লেয়ার করার জন্য আমাদের জাস্ট একটা লাইন লিখতে হবে। আমি পেস্ট করে দিচ্ছি চ্যাট বক্সে, আগে আমি লিখে নেই। সেটা হচ্ছে ডিবিএমএস ডট লব ডট গেট লেন্থ। সো এটা দিয়ে এর ভিতরে আমাদেরকে এই ফিল্ডটাকে দিয়ে দিতে হবে। ডিবিএমএস মানে কি, ডেটাবেজের এটা, এই ফিল্ডটাকে আমাদের দিয়ে দিতে হবে আর কি। সরি, আন্ডারস্কোর এটা দিয়ে দিতে হবে। দিলে যেটা হবে যে এই ফরম্যাটটাকে, লেন্থটাকে সে নিয়ে আমাদেরকে শো করবে। সো এখন যদি আমরা এটা ভ্যালিডেট করি, তাহলে যে এটার একটা ট্রেনিং টাইটেল দিতে হবে। সে টাইটেল হচ্ছে, আচ্ছা ইমেজ দিয়ে দিই, ইমেজ। সো আমাদেরকে এরর দিচ্ছে হচ্ছে, আচ্ছা। সো আমরা ভ্যালিডেট করলাম, ওকে সাকসেসফুল। এখন ওকে ক্লিক করলাম, করার পর আমরা সেভ করলাম। সেভ করার পরে এখন আমরা যদি এখন দেখি এখানে, সো আমাদেরকে ইমেজ কিন্তু এখনো দেখাচ্ছে না, একটা আইডি দেখাচ্ছে। সো এখন আমাদের যেটা করতে হবে, আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি। তো এখন আমাদের কি করতে হবে, এই নিচে এই যে কলামস আছে, এই কলামসে যখন আমরা ক্লিক করব সবগুলো কলামে এরকম দেখা যাবে। সো আমরা ইমেজটাকে উপরে নিয়ে আসি, একদম নেমের উপরে এনে এই ইমেজটাকে সিলেক্ট করে এখানে দেখেন ইমেজের টাইপটা আছে হচ্ছে প্লেন টেক্সট, যে কারণে আমাকে
এরকম 227055 দেখাচ্ছে। সো আমাদের এটা যেহেতু একটা ইমেজ, তাহলে আমরা এটাকে দিব হচ্ছে ডিসপ্লে ইমেজ। এই প্লেন টেক্সটটা এখানে ক্লিক করে আমরা এটা ডিসপ্লে ইমেজ দিয়ে যদি আমরা দেখি, তখন আমাদেরকে এইরকম একটা এরর দিচ্ছে নিচের দিকে। আমরা যদি নামি, তখন আমাকে বলছে যে এই যে ডিসপ্লে ইমেজ করবে কার মাধ্যমে, কোন কোন টেবিলের ডাটা। সেই টেবিল কোনটা? আমাদের ট্রেনি টেবিল। তো এখান থেকে আমাদের সেই ট্রেনি টেবিলটাকে সিলেক্ট করে দিতে হবে। তারপর ব্লব কলাম, কোন কলাম? ট্রেনি ইমেজটাকে। এবং প্রাইমারি কি কোনটা? প্রাইমারি কি হচ্ছে এই আইডিটা। দিয়ে আমরা যদি এখন সেভ করি, আর যখন আমাদের মিম টাইপ এবং ফাইল নেম থাকবে, তখন আমাদের এখান থেকে সিলেক্ট করে এই মিম টাইপ এবং ফাইল ফাইল টাইপটা সিলেক্ট করে দিব। যেহেতু আমরা এখন সেভ করিনি, সুতরাং ওটা প্রয়োজন নেই। এখন আমরা যদি এটা সেভ রান করি, আমাদের ইমেজটা দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে ইমেজটা? ইমেজটা আমরা দেখতে পাচ্ছি। জি স্যার, হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ। সো এখন ইমেজটা কিন্তু অনেক বড় হয়ে আছে। সো এখানে কিছু কারেকশন করতে হবে। সো কারেকশন করার জন্য কি করেছিলাম? আমরা ইনলাইনে কিছু সিএসএস অ্যাড করেছিলাম। সো এখানে আমরা এই যে ট্রেনি লিস্ট, এটা ক্লিক করে তারপর হচ্ছে আমাদের প্রথম দিন আমরা দেখিয়েছিলাম যে ইনলাইনে যেরকম আমরা এটা দিয়েছিলাম ইনলাইনে। সো এরকম ভাবে ইন্টার দিয়ে এখানে অনেক কিছু অ্যাড করা যায় আর কি। সো আমরা ইমেজটাকে একটু ছোট করার জন্য আইএমজি, এটা হচ্ছে প্রপার্টি, সেকেন্ড ব্র্যাকেট দিব, দিয়ে আমরা ওয়াইডটা সেট করে দিব উইথ, এটা আমরা দিই হচ্ছে 80 80 পিক্সেল, এবং হাইটটা দিয়ে দিই, এই যে হাইটটা আমরা 70 পিক্সেল দিয়ে দিই। দিয়ে আমরা এটা ওকে দিই। ওকে দিয়ে আমরা সেভ করি। সেভ করে এখন আমরা রান করি। সো আমাদের ইমেজটা ছোট হয়ে আসছে। সো একইভাবে আমরা এখন জাহাঙ্গীরের একটা ছবি সেট করি। জাহাঙ্গীরের ছবিটা আমরা আমার কাছে যে ছবিটা আছে সেটাই দিচ্ছি আর কি। সো অ্যাপ্লাই দিয়ে দিই। সো জাহাঙ্গীরের ছবিও অ্যাড হয়েছে। সো এভাবে আপনারা আপনাদের মেশিনেও এরকম ভাবে ছবি অ্যাড করতে পারবেন। এখানে হয়তো বা এই ছবি আছে, আমরা একটু ডাউনলোড করে নিই গুগলে গিয়ে। খুব একটা অ্যাক্সিডেন্ট জিনিস স্যার। আমি এটা স্যার কত ইমেজটা নিয়ে পাসপোর্ট ঝামেলা ছিলাম। পাসপোর্ট ফটো, আচ্ছা পিকচার ডাউনলোড, পিকচার ডাউনলোড। আমরা এটা একটু ডাউনলোড করে নিই, কয়েকটা ছবি আমরা ডাউনলোড করে নিই। আচ্ছা, সেভ ইমেজ অ্যাজ, আচ্ছা এটা ওয়েব জেপিজি ফরম্যাটের প্রয়োজন, তো জেপিজি ফরম্যাট একটা নিয়ে নিই আমরা। ছবিও ডাউনলোড করার জন্য পে করতে বলছে। আর যাই হোক, আমরা ইমেজ থেকে কয়েকটা দেখি পাই পাই কিনা। আচ্ছা এটাই নিয়ে নিই আমরা, দেখি। আচ্ছা এটাকে আমরা একটু কনভার্ট করে নিই। আমরা একটু কেটে নিই আর কি, স্নাইপিং টুল দিয়ে জাস্ট এটাকে কেটে নিই। এটা তো আমরা জানি, জাস্ট এটা কেটে নিলাম, কেটে সেভ করে নিই। কন্ট্রোল এস, ডেস্কটপে গিয়ে আমরা একটা পিপি নাম দিয়ে দিলাম। সো এখন যদি আমরা দেখি যে জাহাঙ্গীরের ছবিটাকে চেঞ্জ করে দেই, চেঞ্জ করে আমরা ওই পিপিটা দিয়ে দিই ডেস্কটপে, পিপি। তো জাহাঙ্গীরের ছবিটা সেট করলাম এইভাবে। ঠিক আছে। তো ছবিটা মনে হয় আপনারা এখন পারবেন, না পারলেও তো আমি আছি, সমস্যা নেই। ছবিগুলো সেট করলাম। সো আজকের বিষয়টা ছিল দুইটা আর কি। একটা হচ্ছে ছবি নিয়ে কাজ করা। সো আমরা কি কি দেখলাম, ছবি কিভাবে
আপলোড করতে হয় সিস্টেমে, এরপরে এই লিস্টে কিভাবে সেই ছবিটা দেখতে হয়, এবং সেই সাথে যে ছবিগুলোর ব্লব ফাইল, মিম টাইপ এবং হচ্ছে ফাইল টাইপ। এটা ছিল প্রথম বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে ডাইনামিক অ্যাকশন। আজকের টপিক্সের দ্বিতীয় বিষয়টা ছিল ডাইনামিক অ্যাকশন। সো এখন যখন আমরা ক্রিয়েট বাটনটা ক্লিক করছি, আমরা ইমেজ পাচ্ছি, নেম, ডেজিগনেশন। সো সি, জাভা, ওরাকল, আদার্স, পিএইচপি, পাইথন। সো জাহাঙ্গীর বলেন তো, আদার্স ক্লিক করলে মানে আদার্স মানে কি বোঝায়? আদার্স মানে কোন ল্যাঙ্গুয়েজ? আর আদার্স হচ্ছে স্যার পাইথন তো স্যার এখানে দেওয়াই আছে স্যার। তো তারপরে সুতরাং আদার্স মানে হচ্ছে অন্য কোনো একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? হ্যাঁ সো হ্যাঁ আমরা আমরা মোটামুটি এখানে যখন ক্রিয়েট করছি, আমরা একটু প্রবলেম দেখছি, সেটা হচ্ছে সি, জাভা, ওরাকল, আদার্স মানে আলফাবেটিক অনুযায়ী সে কিন্তু সাজিয়ে নিচ্ছে। সো আমরা এটা চাচ্ছি যে আমরা যেই লিস্ট অফ ভ্যালুস যেটা দিয়েছিলাম সেই অনুযায়ী এটাকে সাজানো আর কি। তো আমরা সেটা করব হচ্ছে, আমাদের ওই পেজে যাই, আমরা এক্সপার্টাইজ, এখানে যদি আমরা লিস্ট অফ ভ্যালুসে যাই, লিস্ট অফ ভ্যালুসে আমরা কিছু কিছু কেটে দিই, যেমন পিএইচপি প্রয়োজন নেই, সি প্রয়োজন নেই, আমরা এই তিনটা রাখলাম। রাখার পরে আমাদের যাতে পাইথন প্রথমে, দ্বিতীয়তে জাভা, তৃতীয়তে ওরাকল এবং চতুর্থতে আদার্স দেখায়, এভাবে যাতে দেখায়, এই জন্য আমরা এই শর্টস এখানে গিয়ে শর্ট এস এট রান টাইম এটা সিলেক্ট করা আছে, এটাকে আমরা অফ করে ওকে যদি দেই, দিয়ে সেভ করি, সেভ করে যদি আমরা এটাকে এখন রিফ্রেশ করে রান করি, ক্রিয়েট দেই, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা যেভাবে করেছিলাম ঠিক সেভাবে দেখাচ্ছে, পাইথন, জাভা, ওরাকল, আদার্স। সো আদার্স যখন ক্লিক করবে, তখন আমরা চাচ্ছি যে এখানে আর একটা ফিল্ড অ্যাড হবে। কি হবে? একটা ফিল্ড অ্যাড হবে, সেই ফিল্ডের মধ্যে লেখা থাকবে আদার্স, মানে আদার্স এর ভ্যালুটা দেওয়ার যাতে অপশন দেয়। তো সেজন্য আমাদের কি করতে হবে? আমাদের একটা ফিল্ড অ্যাড করতে হবে। সো ফিল্ড অ্যাড করার জন্য আমাদের যে এক্সপার্টাইজ আছে, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা একটা ক্রিয়েট পেজ আইটেম বিলো, এটা ক্লিক করব। কি করব আমরা? স্যার আদার্স এর আন্ডারে স্যার ইয়ে থাকবে, একটা টেক্সট বক্স থাকবে। হ্যাঁ, হ্যাঁ। সো এটার নাম দিব আমরা কি? আদার্স দিয়ে দিচ্ছি, OTHERS, আদার্স। ঠিক আছে, আমরা কি নাম দিলাম? স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা, আমার স্ক্রিনটা একটু মনে হয় ব্লিঙ্ক করেছিল। আচ্ছা, P5_আদার্স। ঠিক আছে, এটা আমরা নাম দিলাম আর কি, এই ফিল্ডটার নাম। নাম দেওয়ার পরে লেভেলটা আমরা দিতে পারি, আদার ল্যাঙ্গুয়েজ দিতে পারি, আদার আদার ল্যান ল্যাঙ্গুয়েজ দেওয়া যায় স্যার। আদার ল্যাঙ্গুয়েজ নেম। সো এটা দিলাম, দেওয়ার পরে, পজিশনটা, জি জি, অবস্থানটা কোন জায়গায় সেটাও ডিফাইন করে দেয়। না অবস্থান তো এখানে আছে যে অটোমেটিক। এক্সপার্টাইজের সাথেই, সমস্যা নেই। আমরা যদি চাই এটাকে আমরা এক্সপার্টাইজের পাশে নিয়ে আসতে পারি, তখন আমরা এটা স্টার্ট নিউ রোটা অফ করে দিলে কি হবে, যে আমাদের ডান পাশে চলে আসবে, হ্যাঁ, এটাই তো এক্সপার্টাইজের ডানে বলতেছি। চলে আসবে এটা। ঠিক আছে, সো আমরা আদার্স নাম নিলাম। ওকে, এখন আমরা এখন সেভ বাটনটা ক্লিক করি। ক্লিক করে এখন যদি আমরা রান করি, আমাদের এই পেজটাকে রান করি, রিফ্রেশ করি, সো ক্রিয়েট ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এক্সপার্টাইজ, তার ডান পাশে হচ্ছে আদার ল্যাঙ্গুয়েজ নেম, আদার। সো এখন আমরা যেটা করব, যে শুধুমাত্র আদার্সে যখন আমরা ক্লিক করব তখন আদার ল্যাঙ্গুয়েজ নেম আসবে, এছাড়া আসবে না। ঠিক আছে, হুম। সো আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন না? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। এখন আমাদের এই যে এক্সপার্টাইজ আছে, এখানে আমরা একটা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করে এখানে ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন, রাইট বাটন ক্লিক করলে ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন এটা পাবো। সো ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে ডান পাশে দেখবো যে এইরকম দুইটা মেনু, নতুন বাটন অ্যাড হয়েছে, নিউ শো। সো নিউতে গিয়ে আমরা যে কোনো কিছু নাম লিখতেও পারি, নাও লিখতে পারি। নাম দিয়ে হচ্ছে আদার সিলেকশন, এরকম নাম দিয়ে, এটা খুব একটা ইম্পর্টেন্ট না সিলেকশন। ইম্পর্টেন্টটা হচ্ছে হোয়েন, এই বিষয়টা আর কি, ইভেন্ট চেঞ্জ, যখন চেঞ্জ হবে, কি চেঞ্জ হবে? আইটেম, এবং সেই আইটেমের P5 এক্সপার্টাইজ, এই ভ্যালুটা চেঞ্জ হবে। সো চেঞ্জ হওয়ার পরে এখানে তো অনেকগুলো ভ্যালু আছে। কি কি ভ্যালু আছে? এখানে আমাদের সি আছে, জাভা আছে, আরো কয়েকটা ভ্যালু আছে না? সো আমাদের এখানে কি আছে? পাইথন, জাভা, ওরাকল,
এবং আদার্স। আমরা চাচ্ছি শুধুমাত্র যখন আদার্স সিলেক্ট হবে তখনই যাতে এই ফিল্ডটা দেখায়, শো করে। তো আমরা এখানে একটা জাভা স্ক্রিপ্টের কোড লিখবো। ক্লায়েন্ট সাইড কন্ডিশন। সো দুই ধরনের কন্ডিশন আছে, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড কন্ডিশন আর একটা হচ্ছে সার্ভার সাইড কন্ডিশন। যখন ডেটাবেস থেকে কোনো কিছু চেঞ্জ করবে তখন আমরা সেটাকে বলবো সার্ভার সাইড কন্ডিশন, আর যখন ফ্রন্ট এন্ড থেকে কোনো কিছু চেঞ্জ হবে সেটাকে বলবো আমরা ক্লায়েন্ট সাইড কন্ডিশন। যেহেতু এখানে আমরা ক্লায়েন্ট ইন্ডে আদার্স ক্লিক করবো হচ্ছে ক্লায়েন্ট ইন্ডে, সুতরাং এটা চেঞ্জ হচ্ছে ক্লায়েন্ট সাইডে, সুতরাং এটা আমরা ক্লায়েন্ট সাইড কন্ডিশনে গিয়ে আমরা এখানে জাভা স্ক্রিপ্ট এক্সপ্রেশন, আমরা আরো অনেক ধরনের কাজ করব আর কি, আইটেম নিয়ে কাজ করব, আপাতত আমরা শুধুমাত্র ওই আদার্স এর বিষয়টা দেখবো আর কি। জাভা স্ক্রিপ্ট এক্সপ্রেশন, এটা ক্লিক করে আমরা এখন জাভা স্ক্রিপ্ট একটা এক্সপ্রেশন লিখবো। এক্সপ্রেশনটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। ও, আমি চ্যাট বক্সে আমি দিয়েছি, আপনারা পেয়েছেন মনে হয়। চ্যাট বক্সে আমি এটা দিয়ে দিয়েছি, আপনারা পেয়েছেন কি চ্যাট বক্সে? চ্যাট বক্সে পেয়েছেন? জি স্যার। আচ্ছা আচ্ছা। চ্যাট বক্সে আমি যে কোডটা দিয়েছি এটা হচ্ছে এই কোডটা আর কি। সো এটা হচ্ছে অ্যাপেক্স ডট আইটেম, তার মানে হচ্ছে অ্যাপেক্স এর কোন আইটেমটা, সেই আইটেমটা হচ্ছে এটা P5_expertise ডট গেট ভ্যালু। এখান থেকে যে ভ্যালুটা সে গেট করবে, ডট ইনক্লুড কোনটা, শুধুমাত্র আদার্স এর ভ্যালুটা সে গেট করবে। ওকে, যদি আদার্স ভ্যালুটা যদি সে গেট করে তাহলে কি করবে, সে এই শোতে আসবে। শোতে আসার পরে এখানে আমরা ক্লিক করব, সে কি করবে, একটা আইটেম সে শো করবে। কোন আইটেমটা? সেটা হচ্ছে এই যে আমাদের আইটেমের এখানে এসে আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে P5 আদার্স নামের যে নতুন একটা ফিল্ড ক্রিয়েট করেছি সেই ফিল্ডটাকে ক্রিয়েট করে দিব। এটা আমাদের শো করবে। আর যদি ওই আদার্সটা সিলেক্ট না করা হয় তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এই যে ট্রু যে কন্ডিশন, সেই ট্রু কন্ডিশন আমরা দিলাম শো, আর ফলস কন্ডিশনে আমরা একটা ক্রিয়েট ফলস অ্যাকশন লিখবো। সেখানে আমরা রাইট বাটন ক্লিক করে যখন আমরা ক্রিয়েট ফলস অ্যাকশন লিখবো অটোমেটিক্যালি এরকম চলে আসবে শো। আমরা এই শোতে ক্লিক করে অ্যাকশনটা দিব আমরা হাইড। হাইড করবে কোনটা, সেই একই ফিল্ড আমাদের হাইড করে দিবে। দিয়ে আমরা এখন সেভ বাটনটায় ক্লিক করব। ক্লিক করে এখন যদি আমরা আমাদের ফিল্ডটাকে আবার রিফ্রেশ করি, আমাদের পেজটাকে যদি রিফ্রেশ করে এখন যদি আমরা এই ক্রিয়েট বাটনটা ক্লিক করি, তখন দেখেন এক্সপার্টাইজের ডান পাশে কিন্তু কোনো বাটন নেই, আছে? দেখতে পাচ্ছেন? নেই কিন্তু। পাইথনে ক্লিক করলাম, সমস্যা নেই। জাভাতে ক্লিক করলাম, ওরাকলে ক্লিক করলাম, নেই। বাট যখন আদার্সে ক্লিক করলাম অটোমেটিক্যালি কিন্তু আমার এই ফিল্ডটাকে চলে আসছে। আদার্স আমি উঠিয়ে দিলাম, আমার কিন্তু ফিল্ড চলে গেছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার স্যার। বাকি সবার ক্লিয়ার কি করেছে এটা? জি স্যার। হুম, তার মানে এখন আদার্স ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আদার যে ল্যাঙ্গুয়েজ আছে, পাইথন, জাভা এবং ওরাকল বাদেও তো আরো ল্যাঙ্গুয়েজ আছে, সেই ল্যাঙ্গুয়েজটাকে এখানে আমরা লিখবো আর কি। এখন একটা ফটো নতুন করে অ্যাড করি। আচ্ছা, এখন দুইভাবে আমরা ডেটাটা সেভ করতে পারি। আমরা যেহেতু এখানে মাল্টিপল রেখেছি, পাইথন, জাভা, ওরাকল, এবং আমরা দেখা যাচ্ছে পাইথন, জাভা এবং ওরাকল আমি জানি না, আমি জানি হচ্ছে C#। C#, সি হ্যাশটাকে আমরা আরেকটা ফিল্ডও রাখতে পারি, অথবা আমরা চাইলে এই যে এক্সপার্টাইজের যে আমাদের কলামটা আছে, অবজেক্ট ব্রাউজারে গেলে যে আমাদের এক্সপার্টাইজ যে কলামটা আছে, এই কলামে সবগুলো আমরা সেভ করতে পারি এই কলামে। সো সবচেয়ে ভালো হচ্ছে যেহেতু আমরা সবগুলো আম, জিনিস এই কলামেই রাখছি, সবগুলো এক্সপার্টাইজ, সুতরাং এই কলামে আমরা এটা অ্যাড করব। ওটা অ্যাড করার জন্য আমাদেরকে একটা প্রসেস লিখতে হবে। বাই ডিফল্ট ভাবে আমাদের ওরাকল অ্যাপেক্স
যত ধরনের ডাইনামিক অ্যাকশন আছে সেটা এই পেজের ডানে দেখেন একটা বিদ্যুতের চিহ্ন আছে, মানে ডাইনামিক অ্যাকশন। সো এখানে ক্লিক করলে সব ধরনের ডাইনামিক অ্যাকশন সে এখানে ক্রিয়েট করে। যেহেতু আমরা একটা মডেল ডায়লগ নিয়েছি, এখানে ক্রস দিলে এটা চলে যায়, সুতরাং অটোমেটিক্যালি সে একটা ক্যান্সেল ডায়লগ তৈরি করে নিয়েছে। সো আমরা এখন যেটা তৈরি করেছি সেটা হচ্ছে এই যে চেঞ্জের আন্ডারে আদার সেকশন, এটা আমরা এখন তৈরি করলাম। কিভাবে তৈরি করেছি, যে ফিল্ডটার মধ্যে আমরা কাজ করতে চাচ্ছি সেই ফিল্ডে রাইট বাটন ক্লিক করেছি, ক্লিক করে ক্রিয়েট ডাইনামিক অ্যাকশন দিছি, দেওয়ার পরে অটোমেটিক এটা আসছে। আমরা নাম সিলেক্ট করেছি, আমরা হোয়েন কখন চেঞ্জ হলে, চেঞ্জ ছাড়াও এখানে অনেক কিছু আছে, যেমন কোনো একটা ভ্যালুতে যদি ক্লিক করি তাহলে কি হবে, ডাবল ক্লিক করলে কি হবে, গেট ফোকাস, ইনপুট করলে কি ডাউন, কি প্রেস, কি রিলিজ, অনেক অপশন আছে। আমরা একটা একটা করে এগুলি দেখবো। যদি কোনো পেজ আপলোড হয় তখন কি হবে। আমরা আপাতত শুধুমাত্র চেঞ্জটা রাখলাম। চেঞ্জ মানে আমাদের পাইথনের জায়গায় যদি আদার্স নামের অপশনটা চলে আসে সাথে সাথে যাতে এই ফিল্ডটা শো করে। শো ছাড়াও এখানে আরো অনেক কিছু আছে, কোনো একটা ফিল্ড ডিসেবল করা, সেট ফোকাস, সেট ভ্যালু, অটোমেটিক্যালি যদি আম, এখানে সেট ভ্যালু দেই, অনেক সময় দেখা যাচ্ছে আমি পাইথনে ক্লিক করছি, অটোমেটিক্যালি পাইথন সিলেক্ট করার সাথে সাথে আমাদের ওখানে পাইথন ভ্যালুটা সেট হয়েছে, কিংবা পাইথন সিলেক্ট করলে ওয়ান সেট হবে, এরকম অনেক ধরনের আমাদের কাজ করতে হয়, তখন আর কি এই সেট ভ্যালু দিই আমরা। সো সবগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো আজকে শুধুমাত্র আমরা শোটা দেখলাম আর কি। সো এটা দেখার পরে, এটা করার পরে আমাদের যে সেভ করে ডাটাগুলো সেভ থাকে, সেই সেভগুলোর কাজ করে হচ্ছে এই ধরনের একটা প্রসেসের চিহ্ন আছে, এই প্রসেসের মাধ্যমে এখানে ওই কাজগুলো হয়। প্রসেসে যেহেতু আমরা এখন সেভ করব আর কি, যে ওই ফিল্ড আমাদের কিন্তু এখন দুইটা ফিল্ড হয়ে যাচ্ছে। কি কি ফিল্ড হচ্ছে, একটা P5 এক্সপার্টাইজ আর একটা ফিল্ড হচ্ছে P5 আদার্স। আমরা চাচ্ছি দুইটাকে কম্বাইন করে একটা ফিল্ডে ডাটা সেভ করার। সেজন্য আমাদেরকে একটা প্রসেস লিখতে হবে, খুব সংক্ষেপে একটা প্রসেস লিখতে হবে। আমি প্রসেসটাও চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। প্রসেসটা আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি কপি করে। চ্যাট বক্স থেকে আপনার একটু নামিয়ে রাখবেন, গ্রুপে আমি দিয়ে দিব অবশ্যই। সো এটা আমরা এই প্রসেসটা আমরা লিখবো, কোথায় লিখবো, আমাদের এই আফটার সাবমিট, মানে আমরা যখন সাবমিট ক্রিয়েট করব, ক্লিক করব, সাথে সাথে সাবমিটের পরে যাতে এই কাজগুলো হয়। কারণ আফটার সাবমিট বাটনটা ক্লিক করার পরে কি করে, সে প্রত্যেকটা ফিল্ডের ডেটাগুলো নিয়ে সে ডেটাবেজে পাঠিয়ে দেয়, তারপরে ডেটাবেজ সে অনুযায়ী ডেটা সেভ করে। সো আফটার সাবমিটে আমরা একটা ক্রিয়েট প্রসেস করব। সো ক্রিয়েট প্রসেস বাটনটায় ক্লিক করব, ক্লিক করে আমরা একটা নাম দিতেও পারি, নাও দিতে পারি। আমরা নাম দিয়ে দিই সেভ ডাটা, সেভ এক্সপার্টাইজ। সো এটা দিয়ে আমরা এক্সিকিউট কোড যেভাবে আছে এভাবে থাকবে। আমরা জাস্ট এখানে PL SQL এর যেখানে এররটা দেখাচ্ছে, এখানে আমরা এই কোডটাকে পেস্ট করে দিব আর কি। সো এখানে যেটা হয়েছে, যদি ইফ ইনস মানে স্ট্রিং পাই, ইন স্ট্রিং P5 এক্সপার্টাইজ, সেটা যদি আদার্স এর মতো হয়, এই আদার্স লেখাটা পায়, তাহলে লেখা, এবং এটা যদি 0 থেকে বড় হয়, তার মানে কি আদার্স লেখাটা যদি পায় তাহলে সে এই এক্সপার্টাইজটাকে সে রিপ্লেস করে দিবে, এই এক্সপার্টাইজের সাথে সে রিপ্লেস করে দিবে আদার নামে যে ফিল্ডটা আছে আমাদের, সেই ফিল্ডটার সাথে আর কি, সেটা রিপ্লেস করে দিবে। সো আমরা এটা ভ্যালিডেট করি। সো ভ্যালিডেট যেহেতু হয়েছে, ওকে, দেন আমরা ওকে বাটনটা প্রেস করলাম, প্রেস করে আমরা এখন সেভ করব। সো ফাইনালি আমরা যদি এখন পেজটা রিফ্রেশ করে ক্রিয়েট করি, সো একটা ছবি অ্যাড করি প্রথমে, সো অ্যাপ্লাই দিই, সো একটা নাম দিই আমরা, সঞ্জিতা রয়। দেন আমরা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অফিস, এরপর আমরা দিলাম হচ্ছে ওরাকল আদার্স, এটা দিয়েছে সি। দেন মোবাইল নাম্বার একটা দিব আমরা, ইমেল অ্যাড্রেস একটা দিচ্ছি আমরা, sanjita@gmail.com। স্ট্যাটাস কমপ্লিট দিয়ে আমরা ক্রিয়েট বাটনটা ক্লিক করছি।
ক্রিয়েট করলে আমাদের দেখা যাচ্ছে যে ডেটা সেভ হয়েছে। সো আমরা এখানে আমাদের সম্ভবত যেহেতু আমরা মডিফাই করেছি, আচ্ছা এক্সপার্টাইজ, আমরা এখানে দেখতে পাচ্ছি সঞ্জিতার কিন্তু ওরাকল এবং সি দুইটাই আছে, খেয়াল করছি। বিষয়টা কি কঠিন হয়ে যাচ্ছে? না স্যার, আপনার স্যার ওই যে আদার্সে দিলে অন্যগুলো তো হয়ে যাওয়ার কথা, কি? অন্যগুলো শো করবে না। কেউ যদি আদার্সে ক্লিক করে, আদার্সে আচ্ছা আচ্ছা। ডাটাতে, তাকে তো অন্য এক্সপার্টাইজ গুলো দেখা যাবে না। আমাদের কোয়েরি কোডটা তো এটাই বলে নাকি? না 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 না, আমরা তো যেটা করেছি আর কি, যদি খেয়াল করেন, মনে করেন আপনি এখানে পাইথন, জাভা আর ওরাকল আছে, আমরা এটা তো আমরা দিয়েছি মাল্টি আচ্ছা সিলেকশনের জন্য। আচ্ছা, যদি ওগুলোর মাল্টি সাথে সিলেকশন মার্চ না করে থাকে, দিবে। হ্যাঁ, হুম। আমাদের কনসেপ্ট তো এখন সেটাই, কারণ আমি হয়তো বা তিনটা জানি না, শুধুমাত্র যেমন সঞ্জিতা হয়তো বা সে শুধুমাত্র সি প্রোগ্রাম জানে। বুঝতে পারছি স্যার, ওগুলো নিবে, চেক বক্সের গুলো হ্যাঁ হ্যাঁ, নিবে, আদার্সে যদি কোথাও এন্ট্রি দেওয়া হয় সেটাও নিবে। সেটাও নেবে, জি জি, এটাই ছিল কনসেপ্টটা আর কি। বুঝে গেছে, কোয়েরি তো ওটাই বলছি তাহলে। হ্যাঁ হ্যাঁ, সেটাই আমরা বলেছি এখানে যে যদি যাই আমরা কোয়েরিতে, এখানে আমরা বলেছি যদি আমরা আদার্সটা পাই, মানে জিরো থেকে বড় হয়, এটার ভ্যালুটা P5 এক্সপার্টাইজ, এটার ভ্যালু কিন্তু আমরা যখন পাইথন সিলেক্ট করলাম এবং আদার্স সিলেক্ট করলাম, দুইটা কিন্তু সিলেক্ট করেছি, সো এটার ভ্যালু কিন্তু আদার্স এবং পাইথন দুইটাই আছে, বাট আমরা বলেছি যদি এটা আদার্সের সাথে আদার্সের সমান হয়, তার মানে কি জিরো থেকে বড় হয়, ওয়ান পাবে সে, তাহলে সে রিপ্লেস করবে এই যেই ইট আদার্সটা আছে, সেই আদার্সের সাথে সে রিপ্লেস করবে। রিপ্লেসের কমান্ডটাকে আমরা যে গত দিন করেছিলাম, কলনের পরিবর্তে কমা চিহ্ন দিলাম যেটা, তার মানে কি এই ফিল্ডে যে ডেটাটা পাবে, সেই ডেটাটা আদার্স অপশনটাকে সে রিপ্লেস করবে হচ্ছে যে নতুন যে ফিল্ডের মধ্যে যে নামটা দিব সেটার সাথে। এটাই ছিল সেই কোয়েরিটা আর কি। ঠিক আছে স্যার। সো এটা আমি দিয়ে দিয়েছি। সো সেভ করলাম, সেভ করার পরে আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়েছে, কাজ করেছে। সো আমি গত আজকের সেশনে যে দুইটা টপিকস বলেছিলাম, দুইটা টপিকস আমি কভার করেছি। সো এখন আমি যে কাজটা করেছি, যে সব অ্যাপসটা আমরা করলাম, এখন এই অ্যাপসটা আমি আপনাদেরকে দিয়ে দিব। কিভাবে দিব সেটা, আমরা যখন অ্যাপ্লিকেশনে যাব, অথবা আমাদের প্রতিনিয়ত এটা মানে সেভ করার, ব্যাকআপ রাখার প্রয়োজন হতে পারে, তখন অ্যাপ্লিকেশনে যেয়ে আমরা এখন এই এক্সপোর্ট এক্সপোর্ট ইম্পোর্ট এই বাটনটায় ক্লিক করব। ক্লিক করলে এখন এই এক্সপোর্টে ক্লিক করে আমরা যখন নেক্সট দিব, নেক্সট দেওয়ার পরে যেভাবে আছে ওইভাবেই রাখবো আমরা। এরপর আমরা এক্সপোর্ট বাটনটায় ক্লিক করব। তাহলে কি হলো, আমার যেই অ্যাপসটা আমরা করেছি সেই অ্যাপ্লিকেশনটা এটা এক্সপোর্ট হয়েছে। সো এটা আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিব আর কি, এটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, দিয়ে দিলে ভালো হয় স্যার। আমাদের তো স্যার আপনার সাথে একই সাথে মানে রিয়েল টাইম তো প্র্যাকটিস করতে পারতেছি না, জাস্ট দেখতেছি। তাহলে ওটা পাইলে ওটা ওটা রান করে একটা পিসিতে আরেকটা পিসিতে প্র্যাকটিস করতে হলেও পারবো। জি জি জি, এটা একটা পিসিও দরকার নাই, একটা ব্রাউজার থেকে আমি দিয়ে দিয়েছি এটা। সো এটা কি করবেন আপনারা, আবার এই অ্যাপ্লিকেশনে যান অথবা যেখানে যান না কেন, ফার্স্ট পেজেও যদি থাকেন, এখানেও যদি থাকেন, অ্যাপ বিল্ডারে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন ইম্পোর্ট নামের একটা অপশন আছে। সো এই ইম্পোর্টটা ক্লিক করব আমরা। ক্লিক করার পরে দেখেন ড্রাগ এন্ড ড্রপ আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করে যে ফাইলটা দিলাম আর কি, যেমন আমার ডাউনলোডে সম্ভবত ওই ফাইলটা আছে, এই ফাইলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেন দিব। সো ওপেন দেওয়ার পরে আমরা নেক্সট বাটনটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের দেখেন যেভাবে আছে এভাবে থাকবে, আমরা ইনস্টল অ্যাপ্লিকেশনটা দিব। যখন আমরা ইনস্টল অ্যাপ্লিকেশন দেবো, অটোমেটিক্যালি এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল হবে। দেন এই অ্যাপ্লিকেশনের মধ্যে যে আমি ডেটাবেসটা ইউজ করেছি, টের্নি এবং হচ্ছে ডেজিগনেশন, যদি আপনাদের সেম ডেটাবেস থাকে তাহলে আপনাদের এটা এই যে রান অ্যাপ্লিকেশন দিলে এটা রান হবে আপনাদের কম্পিউটারে, সেম তাহলে আমি স্যার যেভাবে করেছি সেভাবে। আপনার টেবিল ডাটাবেস তো আসে নাই, শুধু এটা আসছে নাকি স্যার? ডাটাবেসও হ্যাঁ আসবে? হ্যাঁ, না না, ডেটাবেসটা আসবে না। ডাটাবেস আসবে। সো ডাটাবেসটা এক্সপোর্ট করার অপশন নাই স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটাও আমি দেখাচ্ছি। সো ওটাও এটা দিয়ে আমরা দিবেন। তাহলে আমাদের ফ্রন্ট এন্ড সহ চলে আসছে আর কি, পুরোটাই চলে আসছে, ট্রেনি লিস্ট, ট্রেনি রিপোর্ট,
আমরা এখন যত যত আমরা করেছিলাম এখন ট্রেনিং লিস্টে। সো ট্রেনিং লিস্টে আমরা এখন দেখেন আমাদের ইমেজটা নেই। সো কলামসে ক্লিক করে আমরা এই সবগুলো ডান পাশে দিয়ে দিব আর কি। দিয়ে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিই। এই ইমেজটা দিব প্রথমে, তারপরে দিব হচ্ছে নেমের পরে হচ্ছে ডেজিগনেশন নেম, দিয়ে অ্যাপ্লাই দিব। দিয়ে এই যে বারবার যে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা যাতে না চেঞ্জ হয়, তো অ্যাকশনে ক্লিক করে আমরা রিপোর্টে গিয়ে সেভ রিপোর্ট দিয়ে দিব আর কি। সেভ রিপোর্ট এটা দিব অ্যাজ ডিফল্ট রিপোর্ট, অ্যাপ্লাই। অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাকশনে গিয়ে আমরা রিপোর্টে গিয়ে সেভ রিপোর্ট, সেভ রিপোর্টে গিয়ে আমরা প্রাইমারি হিসেবে এটা দিব। এটা অ্যাজ ডিফল্ট রিপোর্ট হিসেবে প্রাইমারি থাকবে, অ্যাপ্লাই দিব। দিলে এখন যত যাই করি না কেন, লগ আউট করি না কেন, দেখা যাচ্ছে আমাকে এই অবস্থা থেকেই দেখাবে। সো এটা আমি এখন এটা আমরা কি করলাম, একটা অ্যাপস আমরা এক্সপোর্ট করলাম, কারোর সাথে শেয়ার করলাম। যদি তার কাছে এই 25, মানে আমরা অ্যাপেক্স ভার্সন ইউজ করছি 25, যেহেতু সবাই একই ক্লাউডে আছি সমস্যা নেই। আর যদি ক্লাউডে না থেকে বিভিন্ন পিসিতে থাকে তাহলে 24 ভার্সন 25 ভার্সন ইনস্টল হবে। বাট 25 ভার্সনটা যখন আমার ডাউনগ্রেড কোনো অ্যাপ্লিকেশন সার্ভারে আমি সেট আপ দিব তখন হবে না। সো আমরা এক্সপোর্ট করলাম এবং ইম্পোর্টটা দেখলাম। সো এখন ডেটাবেজের বিষয়ে আমরা যদি এই এসকিউএল ওয়ার্কশপে যাই, যাওয়ার পরে ইউটিলিটি নামে আমরা একটা অপশন পাবো, ইউটিলিটি। সো এখান থেকে আমরা, যেহেতু আমরা এটা একটা কি বলে এটাকে, লাইট ওয়েট আমরা ইউজ করছি, সো এখান থেকে এত কিছু করা যাবে না। আমরা জাস্ট এই জেনারেট ডিডিএল করতে পারবো। অথবা এসকিউএল স্ক্রিপ্টে যদি আমরা যাই, সো আমরা একটা, আচ্ছা স্ক্রিপ্ট আমরা না দেখা, ওটা আমরা পরে দেখাবো আর কি। স্ক্রিপ্ট একটু কঠিন হয়ে যাবে, আমরা শুধুমাত্র জেনারেট ডিডিএল দিব আর কি। এটাও হবে না, আমরা যাই অবজেক্ট ব্রাউজারে। অবজেক্ট ব্রাউজারে যে আমি জাস্ট এই এখানে ডিডিএল যেটা আছে ট্রেনি টেবিল, সেই ট্রেনি টেবিলের ডিডিএলটা দিয়ে দিচ্ছি। সো এই ডিডিএলটা জাস্ট আপনাদের কম্পিউটারের এই এসকিউএল ওয়ার্কশপে যে এসকিউএল কমান্ডস, এই কমান্ডসে যে আপনি যদি মাত্র পেস্ট করে দেন তাহলে অটোমেটিক্যালি এই টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। সো আমি এটা কপি করে কন্ট্রোল কন্ট্রোল সি চ্যাট তাহলে বক্সে দিয়ে ডাউনলোড দিচ্ছি। বাটনে ক্লিক করলে কি হবে স্যার? এটা ডাউনলোড হবে নাকি? ডাউনলোড বাটন, আচ্ছা একটু দেখে নিই। এই ডাউনলোড, হ্যাঁ, এই ডাউনলোড বাটনে ক্লিক করলে যেটা হবে যে আমাদের ডাটাগুলোর এসকিউএল ভার্সনটা ডাউনলোড হয়ে যাবে। এটা আপনার সরাসরি ঢোকা করলে, ইম্পোর্ট করলে ডেটাটা আর আসবে না, সরাসরি এইভাবে দেখাবে। মানে আমি আপনাকে যে কোয়েরিটা দিয়েছি আর কি, আমি চ্যাট বক্সে যেটা দিয়েছি, যে ডিডিএলটা দিয়েছি, সেই ডিডিএলটাই ডাউনলোড ক্লিক করলে এই ডিডিএলটাই ডাউনলোড হবে। না স্যার ওইটা ওই ডিডিএল ডাউনলোডের যে এসকিউএলটা পাওয়া গেছে ট্রেনিং ডাটাবেসে, হ্যাঁ হ্যাঁ ওটা কি আমরা ইম্পোর্ট করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ, এই ডাউনলোড যেটা আছে এটা আমি ক্লিক করলাম, আবার ডাউনলোড দিলাম। দিয়ে এই ডাউনলোড যে ডাটাটা আসছে, আপনি চাইলে এটা, এটা ইম্পোর্ট করলে তো আর আমাদের স্যার নতুন করে ক্রিয়েট করতে হচ্ছে, পেস্ট করার আচ্ছা আচ্ছা, ইম্পোর্ট করে নিলাম দুটাই। সো ডাউনলোড যে হয়েছে আমার, এই যে ডাউনলোড, এই ফোল্ডারটা যদি আপনি যান, যে যদি রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে আপনি চাইলে এটা কপি করে পেস্ট করে দিলেও হবে। অথবা আপনি এখানে, আমাদের এখানে ওয়ার্কশপে যে এসকিউএল স্ক্রিপ্টস আছে, এখানে ক্লিক করে আপলোড যদি দেন, চুজ দিয়ে আমরা আমরা যদি ডেজিগনেশন দেই, সো আমরা আপলোড দেই, এরপরে এই যে প্লে বাটনটা ক্লিক করলে আমার এই স্ক্রিপ্টটা রান হবে আর কি। সো রান নাও দিলে আমার এখানে সেভ হবে না, যেহেতু একই নামের টেবিল আছে। এই যে এরর হয়েছে, আপনাদের ক্ষেত্রে এই এররটা হবে না আর কি। যদি ডেজিগনেশন টেবিল থাকে সেক্ষেত্রে এরর হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনাকে এরর দিবে না। বুঝতে পেরেছি কিভাবে এসকিউএল স্ক্রিপ্টস থেকে আমরা এখানে প্রথমে আপলোড করব, আপলোড করে দেন আমরা যে রান বাটনটা আছে দেখেন হলুদ কালার, এই রান বাটনটা ক্লিক করলে আমাদের রান হবে।
রান হলে এটা অটোমেটিক্যালি আমাদের ডেটাবেসটা সেভ হবে। সো আমি দুইটাই চ্যাটবক্স আবার দিয়ে দিলাম। গ্রুপে দিলেও ভালো হবে আর কি, চ্যাট বক্সের আচ্ছা, পাশাপাশি। গ্রুপেও দিয়ে দিব। তো এটা দিলাম। তো এখন আপনারা চাইলে আরেকটা হচ্ছে যে আমার যে কিছু ডাটা আছে সেই ডাটাগুলো যদি আপনি নিতে চান, সেক্ষেত্রে যে ইউটিলিটি থেকে ডাটা ওয়ার্কশপ আছে, ডাটা ওয়ার্কশপে যাব আমরা। যাওয়ার পর এখানে লুট যখন দিব, তার মানে হচ্ছে আমার কোনো ডেটা যদি এই ডেটাবেজে সেভ করতে চাই, তখন আমরা লুট দিব, আপনারা যেটা করবেন। আর আমি কি করব, আনলুট করব। সো আনলোড ডাটা দিব। দেওয়ার পরে আমরা টেক্সট ফরম্যাটও করতে পারি, এক্সএমএল ফরম্যাটও করতে পারি। আমি টেক্সট ফরম্যাট দিয়ে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পরে কোন টেবিলটা আমরা আনলোড করতে চাচ্ছি, আমরা চাচ্ছি ট্রেনি টেবিল, যে কয়েকটা ডাটা আছে সেই ডাটাটা। সো ট্রেনিং টেবিলের ডাটাটা আমি দিলাম। দেওয়ার পর আমরা এখানে নেক্সট বাটনটা ক্লিক করব। সরি, আমি কলামটা সিলেক্ট করে নিই, সবগুলো কন্ট্রোল এ দিয়ে সব কলাম সিলেক্ট করে নিলাম। নিয়ে দেন আমি নেক্সট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পরে আমার যে ডেটাগুলো আছে এটা বাই ডিফল্ট কমা হিসেবে সেপারেট হিসেবে থাকুক, প্রবলেম নেই। ইনক্লুড কলাম নেমস, এটা আপনি যদি ইনক্লুডস আমি দিয়ে দিই, আপনাকে যখন লোড করতে হবে তখন আপনাকে এই টিক চিহ্নটা দিতে হবে আর কি। সো আপনি ফাইল ফরম্যাট বিভিন্ন ধরনের আছে, ডস, আমি টিক চিহ্ন ছাড়াই দিচ্ছি, আনলোড ডাটা। সো আমাকে এই ট্রেনিং ডট টিএক্সটি দিয়ে আমার যতগুলো ডেটা আছে সবগুলো অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গিয়েছে। সো একইভাবে আবার আমরা আনলোড করব ডেজিগনেশন টেবিলের ডেটাটা। কন্ট্রোল এ দিয়ে আমরা সবগুলো সিলেক্ট করব, করে আমরা নেক্সট বাটন ক্লিক করব। সো আমরা আনলোড ডাটা দিব। সো আমাদের দুইটা টেবিলের ডাটাই আনলোড হয়েছে। সো আমি এই দুইটাও আমরা চ্যাট বক্স দিয়ে দিচ্ছি। সুতরাং আমাদের মোটামুটি আমি সবই দিলাম আমার এখানে যে ডাটাগুলো ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আমি আর নতুন কিছু দেখাবো না। এখন আপনাদের প্রবলেম কার কার কি কি, কোনটা আবার রিপিট করতে হবে সেই বিষয়টা বলবো। আরেকটা বিষয় হচ্ছে আগামী সেশনে আমি আপনাদেরকে একটা এক্সেল শিট দিব আর কি, কালকে, আগামীকাল ইনশাল্লাহ, যে একটা এক্সেল শিট দিব, ওখানে লেখা থাকবে আইডি, নাম্বার, নেম, ভ্যার ক্যারেক্টার টু, ডেজিগনেশন, এটা সেটা এরকম পুরো আমি সাজিয়ে দিব। আপনারা নিজেরা ওই টেবিলটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে ওই ডিটেলটাকে ডাউনলোড করে গ্রুপে আমাকে 1-to-1 দিবেন আর কি। যে যে ক্রিয়েট করতে পারবেন সেটা 1-to-1 দিবেন। ওই টেবিল নিয়ে আমরা আগামী শনিবার ক্লাস করব ইনশাল্লাহ। সো এখন আপনাদের কার কি বিষয় আছে, কোনটা রিপিট করতে হবে, এখন আপনারা বলেন, আমি সেটা রিপিট করব। গত ক্লাসের একটা ইস্যু ছিল। ও আচ্ছা, রাফিদ বলতেছে মনে হয়। স্যার জি আমি জি জি। একটা, আমার একটা অবজারভেশন ছিল স্যার।